সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করলাম, শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই নিজেকে এবং সকল শিক্ষক শিক্ষিকাকে। সঙ্গে দামি শাড়ি পরা একটা সুন্দর ছবিও দিলাম। শেয়ার হতে না হতেই স্কুলের ফ্রেন্ড রঞ্জনা প্রথম কমেন্টটা করলো, শুভেচ্ছা রইল জাতির মেরুদণ্ড, আজ মানুষ গড়ার কারিগরদের দিন। তাচ্ছিল্য হাসি হেসে কমেন্টটা লাভ রিয়েক্ট দিলাম। স্কুলের রঞ্জনা প্রথম সারির ছাত্রী ছিল, কিন্তু বারবার পরীক্ষায় বসেও অজানা কোনো এক কারণে সাকসেসফুল হতে পারিনি। এখন প্রাইমারি স্কুলের টিচার, বরের হোম মেকার বউ হয়ে ছেলে মেয়ে নিয়ে অতি সাধারণভাবে দিন কাটাচ্ছে। কেন জানি না মনটা একটু খুশি হয়ে উঠল। স্কুলের রেজাল্ট কখনো অঞ্জনাকে হারাতে পারিনি, সেই জ্বালাটা আজ যেন খানিকটা জুড়লো। টিচার্স ডে উপলক্ষে আজ স্কুলে বেশ বড়সড় একটা অনুষ্ঠান আছে। আমি এমনিতেই সবসময় ফিটফাট থাকতে পছন্দ করি। আজ স্পেশাল ওকেশন বলে একটা দামি শাড়ি পরলাম, সঙ্গে ম্যাচিং অর্নামেন্ট, ম্যাচিং ব্যাগ, মানানসই জুতো। বেরোনোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে মনটা ভালো হয়ে গেল। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কথাটা আমার জন্যই বোধহয় তৈরি হয়েছে। রোজকারের মতো সকাল ৯টায় লোকালে উঠলাম। লেডিস আজ বড্ড চাপ। অফিস টাইম বলে রোজই এই সময়টাই ভিড় হয়, তবু আজ যেন একটু বেশি। ঠেলে ঠুলে কোনো রকমে একটা জায়গা নিয়ে বসলাম। দেখলাম আমার আশেপাশে সবাই আমার দিকে তাকাচ্ছে। বেশ এনজয় করছিলাম ব্যাপারটা। ঝামেলা বাঁধলো পরের স্টেশন আসার একটু আগে। একজন ভদ্রমহিলা তার বছর চারেকের বাচ্চা ছেলেকে নিয়ে নামবে বলে এগিয়ে এলো। বাচ্চার পাটা অসাবধানে আমার পায়ের ওপর সামান্য টাচ হতেই আমি ঝেঁঝে বললাম, ভেঙে দুমড়ে দিয়ে চলে যাবেন নাকি? ওকে কোলে নিয়ে যেতে পারেন না? আমার এত সুন্দর জুতোটা অন্য জুতোর কাদায় নষ্ট হয়ে গেল। যদিও আমি দেখছিলাম বাচ্চা মায়ের দুটো হাতেই ব্যাগ ছিল, কোলে নেওয়ার মতো কোনো পরিস্থিতি সত্যি তার ছিল না। তবু আমার ফিটফাট সাজ গোলমেলে হয়ে যাওয়ায় মাথাটা গরম হয়ে গেছিল। ভদ্রমহিলা সরি চেয়ে বললেন, দিদি ভাই, আমার হাতে তো দুটো ব্যাগ, এই অবস্থায় বাচ্চাটাকে কি করে কোলে নেই বলুন তো? আমার অত ছোট চ্যানেলে আপনার পাটা যে এগিয়ে আছে ও বুঝতে পারেনি। আপনিও তো পাটা একটু সরিয়ে নিতে পারতেন। আমাকে সাজেশন দিচ্ছেন উনি। মাথায় আগুন জ্বলে উঠল। যতটা সম্ভব তার সঙ্গে মিসবিহেভ করলাম। আরো দুজনকে সহযাত্রীর সঙ্গে বসা জায়গা নিয়ে তর্ক বিতর্ক হলো। এর মধ্যে একজন বয়স্ক মহিলা সেই কম্পার্টমেন্টে উঠলেন। ট্রেন তখন তিল ধরনের জায়গাও নেই, এবং দেখে বোঝা যাচ্ছে তিনি হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায়ও নেই। আমি জানলার ধারে বসেছিলাম, তবুও দেখে না দেখার ভান করলাম। ডেলি প্যাসেঞ্জার যাই তো, প্রায় 40 মিনিটের জার্নি। রোজই এইরকম কোনো না কোনো মানুষ ওঠে। সবার জন্য যদি এত দানছত্র করতে যাই তাহলে নিজেকেই দাঁড়িয়ে রোজ যেতেই হবে। তাই এখন আর এসবের বিশেষ গা করি না। ভদ্রমহিলা ভিড়ের চাপে প্রায় কুঁজো হয়ে যাচ্ছিলেন। একজন কলেজ স্টুডেন্ট উঠে তাকে বসতে জায়গা দিল। এইসব ঘটনা চলতে থাকার মধ্যে দেখলাম আমার উল্টো দিকে বসা কালো পাড়ের সাদা শাড়ি ভদ্রমহিলা আমার দিকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। আমি নিজের আচরণের পক্ষ নিয়ে একটু হেসে বললাম, আসলে কি বলুন তো মাসিমা, স্কুলে চাকরি করি তো, সংসারের সব সামলে আমাদের আসতে হয়। ডেলি প্যাসেঞ্জারি করতে গেলে এই ঘটনাগুলো রোজই দেখতে হয়। আমি জায়গা না পেলে আমাকে তো কেউ যেচে বসতে দেবে না। সত্যি বলতে কি, নিজেরটা নিজের ভালো বুঝে নিতে না নিলে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়বে। ভদ্রমহিলা হেসে বললেন, বটেই তো, বটেই তো। তা তুমি শুধু স্কুলে চাকরি করো, দিদিমণি নও তাই না? কিন্তু মা, আমি তো তোমাকে নিজেরটা নিজে বুঝে নিতে শেখাইনি। ছোটবেলায় তুমি বড় হয়ে কি হতে চাও? রচনা লিখতে দিলে তুমি বারবার লিখতে, আমি বড় হয়ে শিক্ষিকা হতে চাই। কখনো তুমি স্কুলে চাকরি করতে চাও, ও কথাও তো লেখনি। আমি প্রচন্ড চমকে গেলাম। গলার স্বর শুনে স্পষ্ট মনে পড়ল স্কুলের বাংলা দিদিমণি তমসা হাসতার কথা। শুনেছিলাম জন্ম থেকেই শুরু হওয়ার তার জীবন সংগ্রামের কথা।
আধপেটা খেয়ে কখনো না খেয়ে স্কুল যাওয়ার কথা। স্কুল, কলেজ, অফিস সর্বত্রই তার জাত ও গায়ের রং নিয়ে খাটো হওয়ার গল্প। সেসব শুনে তখন রক্ত গরম হয়ে যেত। তাহলে আজ কিভাবে সরীসৃপের মতো এমন শীতল রক্তের প্রাণী হয়ে গেলাম? উনি শেখাতেন মেরুদণ্ড সোজা করে চলার কথা। মনে পড়ছে দিদিমণি সেই সময় বলতেন, জাতির মেরুদণ্ড তৈরি করার আগে নিজের মেরুদণ্ডটা সোজা রাখতে শিখতে হয়। সমাজ গড়ার কারিগরদের আগে সমাজকে ভালোবাসতে হয়। রূপ তো ক্ষণিক, গুণ দিয়ে সামান্য মানুষ থেকে অসামান্য হয়ে উঠতে হবে। এমনি এমনি সমাজের বন্ধু হওয়া যায় না, ভালোবাসা শব্দটা দাম দিতে হবে। ভাবতে ভাবতেই দেখলাম দিদিমণি উঠে দাঁড়ালেন, হয়তো পরের স্টেশনে নামবেন। তখন আমার চোখের কোণে জল। দিদিমণি আমার মাথায় হাত রেখে বললেন, এই স্কুল ছাড়ার পর এই তোর সঙ্গে দেখা। তোদের কখনো আমি নাম ধরে ডাকিনি, মা বলে ডাকতাম, কারণ তোদের সবাই আমার নিজের মেয়ের মনে করতাম। স্কুলের সংসারটাই ছিল আমার সংসার। স্কুল টিচারের পরিচয় ছেড়ে এবার সত্যি সত্যি ছেলে মেয়ে দিদিমণি হওয়া, ছেলে মেয়েদের মায়ের মতো হয়ে ওঠার চেষ্টা করো। এখন বড় হয়েছিস, তবুও আমি তো তোদের দিদি। আর শিক্ষক দিবসে একটু আশীর্বাদ করতেই তো পারি। দিদিমণি চলে গেলেন দীপ্তি দৃষ্টিভঙ্গিতে, হাতে বরাবর মতো একটা ক্লাচ, তবুও চলাফেরা স্ট্রেট। ক্লাসে উঠেই পড়ার সময় সুজাতার অ্যাক্সিডেন্টের সময় বাঁচাতে গিয়ে দিদিমণি নিজের বাম পাটা হারিয়েছেন। আর আমি সামান্য পায়ে একটু কাদা লাগার জন্য ওই বাচ্চাটাকে কনসিডার করতে পারলাম না। নিজের রূপ, গুণ, স্বাচ্ছন্দ্য, প্রশংসা, অর্থ ও অহংকারে ফাঁপা খোলসটা থেকে বেরিয়ে এসে এই প্রথম উপলব্ধি করলাম, ফাইল বন্দি সার্টিফিকেটগুলো আমাকে পরিচয় দিলেও মানুষ করতে পারেনি। দিদিমণি খুব বলতেন, স্কুল কলেজে পড়াশোনা করলেই শিক্ষিত হওয়া যায় না। এতদিন বুঝলাম উচ্চ ডিগ্রিধারী হতে পেরেছি, উচ্চ শিক্ষিত হইনি। সমাজ থেকে শুধু নিতে শিখেছি, দেওয়ার মতো উদারতা এখনো তৈরি হয়নি। বয়সের সাবালক হলেও মনের দিক থেকে বোধহয় নাবালকই রয়ে গেছি। রিকশা থেকে স্কুলের সামনে নেমে রিকশা চালক রতনকে তার মাস মাইনের সঙ্গে আরো 1000টা টাকা এক্সট্রা দিলাম। বললাম, সামনে পুজো আছে, ছেলে মেয়ের জন্য কিছু নতুন জামা কাপড় কিনে দিও। মানুষকে ভালোবেসে কাউকে কিছু দিয়ে এত আনন্দ, এত শান্তি এর আগে কখনো উপলব্ধি করিনি। জুতো ময়লা হোক, ধুয়ে পরিষ্কার করে নেব। শাড়ি কুঁচকে যাক, আয়রন করে সমান করে নেব। চুল ঘেঁটে যাক, চিরুনি দিয়ে তো ঠিক করা যাবে। মেকআপ ধুয়ে যাক, আর আমার মেকআপের প্রয়োজন নেই। বুঝতে পারলাম শিক্ষক দিবসে শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, আমাদের গোটা জীবনটাই তো একটা শিক্ষক, আর আমরা আজীবন তার ছাত্র। কলমে পার্বতী মোদক, কণ্ঠে সুষমা।